এই ঘটনাটি আমাদেরকে সুদূর দুবাই থেকে পাঠিয়েছেন সানজিদ ফাহিম। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সেলসারদি নামক এলাকায়। উনি নারায়ণগঞ্জের একটি কওমি মাদ্রাসায় যখন লেখাপড়া করতেন তখনকার একটি ঘটনা উনি আমাদের সাথে শেয়ার করেছেন। আর এই ঘটনাটি বলার সময় কয়েকটি পারিভাষিক শব্দ আমি আগে থেকে একটু বলে নিতে চাই আপনাদের বোঝার খাতিরে। এক একটা প্রফেশন বা এক একটা শিক্ষা ব্যবস্থায় কিছু কিছু পারিভাষিক শব্দ রয়েছে যেগুলো অন্যদের কাছে কিন্তু সেভাবে বোধগম্য হয় না। যেমন যারা ইঞ্জিনিয়ার তারা কিছু কিছু শব্দ ইউজ করেন সবসময় যেগুলো স্বাভাবিক মানুষের কাছে একটু মনে হয় বুঝতে, কিন্তু বুঝিয়ে দিলে তারা বুঝবেন। তো মাদ্রাসার যেগুলো কওমি ধারায় মানে চালু আছে সেখানে কিছু কিছু শব্দ, যেমন মুহতামিম তাদেরকে বলা হয় যারা মাদ্রাসার প্রধান থাকেন বা প্রধান শিক্ষক আমরা যাকে বলি আর কি। তো এরকম যিনি প্রিন্সিপাল থাকেন, প্রিন্সিপালের ঠিক ইমিডিয়েট নিচে যিনি থাকেন তাকে নাজেমে তালিমাত বলা হয়, মানে প্রিন্সিপালের ইমিডিয়েট পরের যে পোস্ট রয়েছে সেটা। আর একটা হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া। এই বেফাকটা হচ্ছে কওমি মাদ্রাসার একটি শিক্ষা বোর্ড। এই বোর্ডের আন্ডারে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হয়। কওমি মাদ্রাসার যারা স্টুডেন্ট তারা এই বেফাক পরীক্ষাটা দিয়ে থাকেন। তো এই দুটি পারিভাষিক শব্দ এই কারণে আপনাদেরকে বলছি, বিশেষ করে নাজেমে তালিমাত এবং বেফাক, কারণ এই শব্দ দুটি এখানে রয়েছে আমাদের ঘটনার মধ্যে, এই জন্য আগে থেকে বলে দেয়া। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো যে মাদ্রাসায় উনি লেখাপড়া করতেন এটা নারায়ণগঞ্জের খুবই পরিচিত একটি মাদ্রাসা হওয়ার কারণে তিনি নামটি বলেননি, এবং কেন বলেননি একটু পরে আপনি বুঝতে পারবেন। কারণ এটা যদি বলে দেওয়া হয় অনেকেই আগ্রহ ভরে সেখানে যাবেন সেই জিনিসটা খোঁজার জন্য, এই কারণে উনি বলেননি। তো যাই হোক, এখন কথা হলো যে উনি যেই মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসার নাজেমে তালিমাত যিনি ছিলেন, মানে প্রিন্সিপালের পর যে হুজুর রয়েছেন, সেই নাজেমে তালিমাতের উনি খাদেম ছিলেন। তো পুরো মাদ্রাসায় যখন কোনো নতুন নিয়ম জারি হতো তখন আসরের নামাজের পর এই নাজেমে তালিমাত উনি সকলকে সেই নিয়মটা বলে দিতেন। তো এভাবেই সবসময় চলছিল আর কি। তো একদিন কি হয়, ফজরের নামাজের পরপরই, তখনও ওই মাদ্রাসার যে মসজিদ রয়েছে সেখানে স্টুডেন্টরা বসেছিল, তখনও সবাই যায়নি, ফজরের নামাজের ঠিক পরপরই আর কি সবাই বসে দোয়া দুরুদ পড়ছিল। এমন সময় নাজেমে তালিমাত যিনি ছিলেন, যেই হুজুর, উনি দাঁড়িয়ে সকলকে সালাম দেন, এবং সালাম দেওয়ার পর উনি বলেন যে আপনারা মানুষ ছাড়া যে যে আছেন এখানে তারা মানুষের বেশেই থাকবেন, অন্য কোনো বেশে আপনারা থাকবেন না। এতে করে অন্যরা ভয় পাবে, আপনাদেরও ক্ষতি হবে, ওদেরও ক্ষতি হবে। তাই যে যেভাবে আছেন সেভাবেই থাকেন, এমন কোনো পরিচয় নিজেদের প্রকাশ করবেন না যাতে সকলের ক্ষতি হয়। আশা করি যার বোঝার সে বুঝতে পেরেছেন। এই কথা বলে হুজুর আবার সালাম দিয়ে বসে পড়েন। এখন আশেপাশের ছেলেপেলেরা তারা বলছে, কি ব্যাপার, হুজুর হঠাৎ করে দাঁড়িয়ে কি বললো, একটু আগা মাথা কিছুই বুঝলাম না। কেউ কেউ আবার বলতেছেন মনে হয় হুজুরের রাত্রে ঘুম হয়নি, হঠাৎ করে মানে আবল তাবল বকা শুরু করছে, এরকম আর কি। এই কথাগুলো নিয়ে বেশ স্টুডেন্টদের মধ্যে এক ধরনের মানে বিভ্রান্তি সৃষ্টি হয়, সেই সাথে কেউ কেউ হাসি তামাশাও করেন, কারণ এই কথাগুলো আসলে হুট করে ধরা যাচ্ছিল না। এখন আমাদের যে সানজিদ ফাহিম ভাই যিনি, তো উনি তো ওই নাজেমে তালিমাত হুজুরের খাদেম ছিলেন। যখন খাবারের সময় হয়ে যেত তখন তিনি বোর্ডিং থেকে হুজুরের জন্য খাবার নিয়ে আসতেন, ওনার খাবারটাও নিয়ে আসতেন। তো হুজুরের একটা ছিল, স্বভাব ছিল, উনি খুব রাগী ছিলেন, খুব অনেস্ট পার্সন এবং খুব রাগী। তো ওনার সাথে কথা বলতে গেলে কিন্তু মানে হুশ করে কথা বলতে হবে, মানে উল্টাপাল্টা কথা বা অপ্রয়োজনীয় কথাবার্তা উনি পছন্দ করতেন না, বলতেনও না, আর উল্টাপাল্টা কথা বললেও উনি রেগে যেতেন। এই জন্য মাদ্রাসার অন্য হুজুররাও ওনার সাথে সাবধানে কথা বলতেন, ছাত্রদের কথা বাদই দিলাম। যেহেতু এই সানজিদ ফাহিম ভাই ওনার খাদেম ছিলেন,
তার সাথে কিন্তু আবার উনি বেশ হাসি খুশি ছিলেন। মানে ওই যে গুরু গাম্ভীর্য ভাবটা, এটা কিন্তু আবার অন্যদের সাথে দেখালেও তার সাথে বেশ হাসি খুশি থাকতেন এবং তাকে খুব স্নেহ করতেন। তো খাবার দিয়েছেন, আর হুজুরকে খাবার দিয়ে উনি নিজেও হুজুরের সাথে খাবারে বসে যেতেন আর কি। তো খাবার খেতে খেতে হুজুরকে বললেন, হুজুর ফজরের নামাজের পর আপনি একটা অ্যালার্ম দিলেন, আমরা তো কিছু বুঝলাম না। উনি বিষয়টা এড়িয়ে যেতে চাইলেন। আর এই সানজিদ ফাহিম ভাই তো নাসর বান্দা, তিনি হুজুরকে ধরেছেন ঠিকঠাক মতোই। না হুজুর, আসলে আমাকে একটু বলেন যে কি ঘটনা, এটা তো বুঝি নাই কথা। তখন এক পর্যায়ে উনি বলেন, আরে শুনলে তুই ভয় পাবি, চুপ থাক, এত কিছু শোনার দরকার নেই। একথা বলার পর এই সানজিদ ফাহিম ভাই চিন্তা করছেন, এটা তো নিশ্চয়ই কোনো প্যারানরমাল ঘটনা হবে, আমাকে তো জানতেই হবে। তখন আরো ভালো করে যখন ধরছেন, তখন হুজুর বুঝলেন যে তো নাসর বান্দা, এ না শুনে যাবেই না। তখন বলল, আচ্ছা ঠিক আছে বলি, শোন, গতকাল রাত তখন 3টা কি 4টা বাজে, তখন আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হই। তো যেদিক দিয়ে যাচ্ছিলাম, মানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি উঠেছেন আর কি, ওযু করার জন্য যাবেন। তো উনি যখন যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন যে ওনার কাছাকাছি যে লাইব্রেরিটা আছে, ওই লাইব্রেরিতে আলো জ্বলছে। তো উনি চিন্তা করলেন যে কোন স্টুডেন্ট এত রাত্রে তো এখানে থাকার কথা না, ঘুমানোর কথা। তারপর একটা ব্যাপার হলো, এই যে বেফাকের কথা বলেছিলাম, ওই বেফাক পরীক্ষার ডেট দিয়েছিল, এজন্য অনেকেই রাত জেগে লেখাপড়া করতেন। তো উনি চিন্তা করেছেন যে হয়তোবা কেউ 12টা-1টা পর্যন্ত লেখাপড়া করে লাইট জ্বালিয়েই ভুল করে চলে গেছে আর কি। তো উনি লাইটটা বন্ধ করার জন্য দরজাটা খুলে ভেতরে ঢুকবেন কেবল, মানে উনি আস্তে করে দরজাটা খুলেছেন নিজের অজান্তেই, মানে খুব জোরে খোলেননি, আস্তে করে খুলেছেন। খুলেই যে দৃশ্যটা দেখতে পান, উনি বেশ ঘাবড়ে যান। উনি দেখেন যে প্রকাণ্ড একটা সাপ ফনা ধরে বসে আছে, আর ছোট্ট ডেস্ক, মাদ্রাসায় দেখেছেন যে এরকম চেয়ার টেবিলে কিন্তু পড়ানো হয় না, সবাই মাটিতে বসে একটা ছোট্ট ডেস্ক থাকে কাঠের, সেখানে কিতাব রেখে সেখানে সবাই পড়ে। তো উনি দেখেন যে ওই জিনিসটা, ওই ভয়ঙ্কর আকৃতির সাপটা, সে ঢুলে ঢুলে পড়ছে। মানে ফনা একবার ওই ডেস্কের দিকে যাচ্ছে, আবার উপরে উঠে আসছে, ঠিক আমরা যেমন ঢুলে ঢুলে পড়ি, ওই সাপটা ওইভাবে ঢুলে ঢুলে পড়ছে। পড়ার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু সে পড়ছে। ওই কিতাবের উপর একবার ঝুঁকছে, একবার পেছন দিকে সরে যাচ্ছে। তো উনি এই দৃশ্য দেখার পর উনি আস্তে করে আবার দরজাটা লাগিয়ে দেন। উনি বুঝতে পারলেন এই সাপটি আসলে কোনো সাপ না, এটা একটা জিন। ওই যে বেফাক পরীক্ষা, তো এই জন্য সে লেখাপড়া করছে। তো উনি তাকে ডিস্টার্ব করলেন না, ডিস্টার্ব না করে চলে গেলেন। তো চলে যাওয়ার পর উনি সকালবেলা ফজরের পর এই ঘোষণাটা দিয়েছিলেন। তখন এই সানজিদ ফাহিম ভাই বললেন যে যদি সে আপনাকে দেখতো তাহলে কি হতো? তখন হুজুর বললেন, ও যদি আমাকে দেখতো তখন আমি কি ভয় পেতাম, ও আরো বেশি ভয় পেত। কারণ হচ্ছে যে জিনদের মধ্যে একটা নিয়ম আছে, যখন তাদের পরিচয় প্রকাশিত হয়ে যায় তখন ওরা আর মানুষের মধ্যে থাকতে পারে না, ওদেরকে চলে যেতে হয়। ওর অল্প কয়েকদিন পরেই পরীক্ষা, ও যদি এখন চলে যায় তখন কি হবে? ওর লেখাপড়ার ক্ষতি হবে। তো এই জন্য আমি নিজেই ওখান থেকে আস্তে করে সরে এসেছি, যাতে করে ও বুঝতে না পারে, এবং ও বুঝতেও পারে উনি। কিন্তু আমি বুঝে গেছি ওই স্টুডেন্টটা কে। এখন এইবার তো সানজিদ ফাহিম ভাই আরো আগ্রহী হয়েছে হুজুরের কাছ থেকে শোনার জন্য যে ওই স্টুডেন্ট আসলে কে ছিল। হুজুর তো বলবেনই না এটা, না এটা বলা যাবে না। যেহেতু ওনার খাদেম ছিলেন, তাকে খুব স্নেহ করতেন, বারবার পিড়াপিড়িতে একটা পর্যায়ে হুজুর বলেন, ঠিক আছে আমি তোকে বলছি, কিন্তু কাউকে এটা বলা যাবে না, ও যেন টের না পায়, তুইও তার সাথে কোনো অস্বাভাবিক আচরণ করবি না। হুজুরের কাছে তিনি কথা দেন। কথা দেওয়ার পর হুজুর সেটা বলেন যে ওই স্টুডেন্টটা ওই ছেলেটা যাকে আমি সাপের আকৃতিতে দেখেছি। তখন ওই সানজিদ ফাহিম ভাই উনি এই বিষয়টি একদম নিজের কাছেই রেখেছেন, এখন ওনার নিজের কাছেই আছে। আর উনি আমাদেরকে জানিয়েছেন যে ওই স্টুডেন্টটি এখনো ওই মাদ্রাসায় লেখাপড়া করে, অত্যন্ত ভদ্র
বিনয়ী, মৃদুভাষী একজন ছাত্র ওই মাদ্রাসার। তিনি এখনো তিনি আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত এবং লেখাপড়া সেখানে করছেন। আর এই সানজিদ ফাহিম ভাই উনি কিন্তু কখনোই তার আচরণে বুঝতে দেননি তিনি সেটা বুঝতে পেরেছেন। তার কথাবার্তার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা আছে। তিনি স্বাভাবিক মানে যেমন আমরা অনেক মানুষের সাথে হাসি খুশি ভাবে চলাফেরা করি, ওই স্টুডেন্ট ওইভাবে চলাফেরা করে না। সে গুরু গাম্ভীর্য ভাব নিয়ে থাকে, প্রয়োজন ছাড়া কারোর সাথে সেভাবে কথা বলে না, খুব মৃদুভাষী। আর তার আমলিয়াত বা ইসলামের যে মৌলিক বিধানগুলো সেগুলো তিনি খুব ভালো করে পালন করেন। তো উনি আমাদের সানজিদ ফাহিম ভাই বলেছেন যে এইরকম ভালো ছেলে তার দেখা মানে খুবই কম, মানে খুবই কম ছেলেপেলের দেখা পেয়েছেন যে এরকম ভালো মানুষ। তো আমরা দোয়া করি যিনি ওই মাদ্রাসায় রয়েছেন তিনি তার লেখাপড়া শেষ করবেন, তিনি তার কওমে ফিরে গিয়ে তার অর্জিত যে শিক্ষা সেই শিক্ষাটা তাদের মধ্যে দিতে পারবেন, যেই শিক্ষাটা তিনি অর্জন করছেন। আর যেহেতু তিনি এখনো সেখানে লেখাপড়া করেন, এই কারণেই ওই মাদ্রাসার নামটি সানজিদ ফাহিম ভাই বলতে নিষেধ করেছেন। তো এই জন্য আমরা বলতে পারছি না। আর উনি যেহেতু ওনার ওস্তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই বিষয়টি তিনি কাউকে জানাবেন না, জানালে বিষয়টা ক্ষতি হবে, এই জন্য আমরাও তার কাছে আর জানতে চাইলাম না যে আসলে যে ওই স্টুডেন্টটা কে ছিল। এটা ওনার মধ্যেই থাক। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তুহিন হাসান। তিনি বর্তমানে মিরপুর সরকারি বাংলা কলেজে HSC দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। ওনার গ্রামের বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার বাগপুর গ্রামে। আর ওনার ঘটনাটি একটি মাছকে কেন্দ্র করে, আর সেই মাছ হচ্ছে শোল মাছ। ইলিশ মাছের ঘটনা আমরা মাঝে মাঝে শুনি, শোল মাছের ঘটনা একটু কমই শুনতে পাই। আর এই ঘটনাটিও শোল মাছকে কেন্দ্র করে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন মূল ঘটনাতে চলে যাই। ওনাদের গ্রামের বাড়ি পাবনা জেলার এমন একটা জায়গায়, ওই জায়গার আশেপাশে ভৌগোলিক অবস্থানগত কারণে বেশ কিছুটা সুবিধা পান, যেমন বন্যা, নদী ভাঙন এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে ওনারা অনেকাংশেই সেফ থাকতেন আল্লাহর অশেষ রহমতে। আর ওনাদের গ্রামটাও এমন ছিল যে বর্ষার পানি আসতো বর্ষাকালে, কিন্তু আটকে থাকতো না, চলে যেত। মানুষদের খুব বেশি কষ্ট হতো না সেখানে। আর ঘটনাটি যেখানে ঘটেছিল ওনার পাশের বাড়িতে, হেঁটে গেলে 3 থেকে 4 মিনিটের দূরত্ব। আর প্রতিবেশী এক ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল, তার নাম হচ্ছে সাইদুল ইসলাম। সময়টা বর্ষার শেষের দিকে, ফসলি জমি থেকে পানি নেমে বিলে জমা হয়েছে। মানে বর্ষার শেষ দিকে যখন পানিটা নেমে যাওয়া শুরু করে তখন ওই বিলের কিছু কিছু জায়গায় জমা হয়। আর ওই সময়ে পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে তুলনামূলক উঁচু জমিগুলোতে। তো ওই সাইদুল ভাইয়ের বাড়ির ঠিক নিচেই পদ্মবিল নামক একটা বিল রয়েছে। এটা খুব বড় কোনো বিল না, ছোটখাটো একটা বিল। আর আশেপাশে অন্য সব জমির থেকে নিচু বেশ জায়গা রয়েছে, ওইখানে পানি জমে, এই জন্য অনেকে সেটাকে বিল বলে। তো সাইদুল ভাইয়ের বাড়ি ছিল এই তুহিন হাসান ভাইদের বাড়ির ঠিক উল্টো পাশে, মানে রাস্তার এপার আর ওপার। বর্ষার সময় ওই তুহিন হাসান ভাইদের বাড়ির নিচে পানি আসলেও কোনো ব্রিজ বা ক্যানাল না থাকায় রাস্তার ওপাশের যে মাঠ ওখানে কিন্তু বর্ষার পানি খুব একটা যেত না। তবে বর্ষার সময় বৃষ্টি বাদলে কিন্তু এই পদ্মবিল পানিতে ভরে যেত। আর ওই পদ্মবিলের পাশেই বড় বড় 2টি প্রজেক্ট সিস্টেমের পুকুর ছিল। তো ওই সময় বর্ষায় পানি এত বেশি ফুলে ফেপে গিয়েছিল যে মাছ বের হয়ে যাচ্ছিল। আর মাছ যেহেতু বের হয়ে যাচ্ছিল, গ্রামের সবাই জাল, পলো, টেটা এগুলো নিয়ে মাছ ধরতে যায় ওই পুকুরের আশেপাশে, একদম পুকুরের কাছে যায় না, আশেপাশে যায়। আর ওখানে এই তুহিন হাসান ভাইও ওই মাছ ধরতে গিয়েছিলেন, উনিও মাছ ধরেছেন। কিন্তু বৃষ্টির পানি 2-1 দিনের মধ্যেই প্রখর রোদে কমে যায়। তখন ওই প্রজেক্ট
সিস্টেমের যে পুকুর, ওই পুকুরের মালিক সিদ্ধান্ত নেন যা লোকসান হওয়ার হয়ে গেছে, পুকুরের মধ্যে যে মাছগুলো রয়েছে সেগুলো ধরে উনি বিক্রি করে দেবেন। আর যেহেতু পেঁয়াজ লাগানোর সময় ছিল আর বৃষ্টির কারণে অনেকের তুলে রাখা পেঁয়াজের যে দানা বা চারা এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সবাই তড়িঘড়ি করে ওই পেঁয়াজ লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন কামলার একটা সংকট দেখা দেয়, বা যারা রোজ হাজিরায় মানে কাজ করে আর কি। তো তখন বেশ চড়া মজুরিতে বেশ কিছু কামলা তারা বিভিন্ন জায়গায় কাজে যোগদান করেন। আর ওই সময় যেহেতু কামলাদের একটা ভালো চাহিদা ছিল, এই সাইদুল ভাইও, ওনাদের আর্থিক অবস্থাটা ভালো ছিল না, ওই সময় আর্থিক সংকট ছিল তাদের। তো উনি চিন্তা করলো যে আমি একটু কামলা দিই, এই সময় তো টাকা পয়সা উপার্জন হবে, মানুষের উপকারও হবে, কারণ পেঁয়াজের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো উনি কাজ করে ফিরছিলেন, আর ওই যে যে দুটি পুকুর, ওই পুকুরের যিনি মালিক উনি সেচ দিয়ে ওই পুকুরের পানি সরিয়ে ফেলেছিলেন। পুকুরে মাছ ধরা হয়, সারাদিনই মাছ ধরেছে ওই মালিকের লোকজন, তো মাছ তারা নিয়েও গেছে। তো এই সাইদুল ভাই যখন সন্ধ্যার একটু আগে উনি কাজ শেষ করে ফিরছিলেন, তখন উনি ওই পুকুরের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন উনি ভাবলেন যে আচ্ছা, অনেকেই তো মাছ টাছ ধরলো, তো আশেপাশেই তারা আছে, একটু শুনি কে কি মাছ পেলো আর কি। উনি এদিকে যাবেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন যে পুকুরের একটা পাশে পানি তো কমিয়ে ফেলেছিল, কাদা ওই প্রখর রোদে শুকিয়ে অনেকটা শক্ত হয়ে গেছে, এবং ওইটার উপরে কুচকুচে কালো কিছু একটা নড়াচড়া করছে, বেশ বড়। তো উনি কাছে গিয়েছেন, তখন তো সন্ধ্যা হয়নি, তো কাছে গিয়ে দেখেন বেশ বড় একটা শোল মাছ। তো উনি কি করেছেন, ওই শোল মাছটা দেখে তাড়াতাড়ি করে দুই হাত দিয়ে চেপে ধরেছেন। ওই মাছটিও ছোটাছুটির চেষ্টা করেছে, লেজ দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু উনি বেশ চেপে ধরেছেন মাছটাকে। মাছটা ছুটতে পারে না, ছুটে যাবেই বা কোথায়, আশেপাশে তো পানি নাই, পানি তো সেচে ফেলেছে মাছ ধরার জন্য। তো ওনার হাতে শোল মাছটা ধরা পড়ে যায়। বেশ চাপাচাপিতে শোল মাছের মাথার একটা পাশ দিয়ে রক্ত বের হয়। মাছ যে অংশটা দিয়ে শ্বাস নেয়, আমরা ফুলকা বলি আর কি, যে অংশটা। তো উনি মাছটা ধরে নিয়ে আসেন। মাছের যেটাকে আমরা কান বলি, ওই ফুলকার ওই সাইড দিয়ে এবং মুখের এক সাইড দিয়ে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে মাছটাকে ঝুলিয়ে, বাসা তো কাছেই ছিল, উনি চলে আসেন। তো চলে আসার পর ওনার মাকে বলেন যে দ্রুত এই মাছটি কুটে ফেলতে, মানে কেটে টুকরো টুকরো করে ফেলতে। তো সন্ধ্যা লেগে গিয়েছিল। সন্ধ্যা লেগে গেলে কিন্তু গ্রামের মহিলারা একটু ব্যস্ত হয়ে পড়ে, কারণ ঘরে বাতি দিতে হয়, হারিকেন জ্বালাতে হয়। তো এই কারণে ওনার আম্মু ব্যস্ত ছিলেন। তো বললেন যে ঠিক আছে, কাজটা শেষ করে তারপরে এই মাছটা আমি কাটবো। তো সাইদুল ভাই উনি চিন্তা করলেন ঠিক আছে, মাছ তার মতো করে সে কাটুক, আমি সারাদিন পরিশ্রম করতে যাই, একটু সাইডে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, এই চিন্তা করে উনি চলে যান। তবে চলে যাওয়ার আগে ওনার মা ওনাকে বলেছিলেন যে বড় একটা বাসনের মধ্যে পানি দিয়ে মাছটাকে যেন ভিজিয়ে রাখে আর কি, মানে মাছটা মরে যেন না যায়, তো পানির মধ্যে রেখে দেওয়ার জন্য। তো উনি বড় একটা গামলার মতো কিছু একটা নিয়ে আসেন, মাটির গামলা সেটা, তার মধ্যে মাছটা রেখে উনি চলে যান। তো ওনার আম্মা ওনার কাজ শেষ করে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে এসে দেখে ওই গামলার মধ্যে মাছ নেই। তো ওনার আম্মা মনে করছে যে উনি কাজ করতেছিল, এর মধ্যে হয়তো কোনো কুকুর এসে মাছ নিয়ে গেছে। আবার এমনও হতে পারে যে শোল মাছ লাফ দিয়ে বাইরে চলে গেছে, আশেপাশেই হয়তো বা আছে কোথাও। তো উনি সব জায়গায় খোঁজেন, কিন্তু কোথাও এই মাছটিকে পান না। উনি অবাক হন যে মাছ এত তাড়াতাড়ি আশেপাশে তো চলে যাওয়ার কথা না, আর বাড়ির আশেপাশে কোনো পুকুর নেই যে সেখানে চলে গেছে, আর আশেপাশে কোনো ঝোপঝাড়ও নাই যে সেই ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেছে। তো এত দ্রুত অনেক দূরে গিয়ে মাছ অদৃশ্য হয়ে যাবে এটাও সম্ভব নয়। এই কারণে উনি ভাবেন যে কোনো কুকুর হয়তোবা মাছ ধরে নিয়ে গেছে। এদিকে আড্ডা টাড্ডা শেষ করে এই সাইদুল ভাই বাসায় এসে তার মাকে বলেন যে মাছ রান্না করছো, দাও ভাত খাবো। তখন তার মা বলে যে মাছ তো হারাই গেছে। কিভাবে হারালো, এই ঘটনা। এটা শুনে সাইদুল ভাই তো খুব রাগারাগি করে তার আম্মার সাথে, যে এত কষ্ট করে নিয়ে আসলাম মাছটা পেলাম, কিন্তু
তোমার অবহেলায় জিনিসটা হারাই গেল। যাই হোক, ভাগ্যে ছিল না আর কি, এরকমই চিন্তা করেছে সবাই। তো ওই রাত্রে এমনি বাড়িতে যে খাবার রান্না করা ছিল সেটা খেয়েই সাইদুল ভাই সহ তার পরিবারের লোকজন রাতের নিদ্রাতে চলে যান। তো সাইদুল ভাই যেই ঘরটাতে থাকতেন ওই ঘরে তার দাদা দাদি থাকতেন। দাদা দাদি চৌকির উপরে ঘুমাতেন আর সাইদুল ভাই ফ্লোরিং করতেন। তো উনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে গভীর রাত্রে সাইদুল ভাইয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে সাইদুল ভাই দেখেন ওই যে ঘরের ভিতরে ছোট্ট আলো বানিয়ে হারিকেনটা রেখে দেওয়া হয়েছিল, ওই আলোতে দেখেন ওনার শরীরের পাশে কি যেন একটা মানে চটচটে তেলতেলে একটা জিনিস নড়াচড়া করছে। তো উনি ভালো করে তাকিয়ে দেখেন ওইটা বড় আকৃতি একটা শোল মাছ। বড় আকৃতি বলতে উনি যেই আকৃতির শোল মাছটি ধরে নিয়ে এসেছিলেন সেই শোল মাছটি। তো ঘুম থেকে চোখ খুলে হঠাৎ করে এই জিনিসটা দেখে কার বা মাথা ঠিক থাকে, এটা দেখার সাথে সাথে চিৎকার করে ওঠে, ও বাবা গো মা গো, আমার পাশে এটা কি? তো তার পাশে বৃদ্ধ দাদা দাদি ছিলেন চোখের উপরে ঘুমানো। ওর চিৎকার চেঁচামেচিতে তাদের ঘুম ভেঙে যায়। তারা ওঠে, হারিকেনের আলোটা আরো বাড়িয়ে দেওয়া হয়। কি হয়েছে দেখে কিছুই নাই। তো এই ঘটনায় বাড়ির অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়, তারাও আসে। কি হয়েছে বলে এই ঘটনা। তখন সবাই বলে ঘুমের মধ্যে হয়তো বা সে ভুল দেখেছে, ওটা হতেই পারে। তো এর পরের রাত্রে সেম ঘটনা ঘটে, একই ঘটনা। গত রাত্রে যেটা ঘটেছে এবারও সেটা ঘটে, তবে এবার সে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। তখন বাড়ির লোকজন তার সেন্স ফেরানোর জন্য যেটা করার দরকার চেষ্টা করে, সেন্স ফিরেও আসে। তারপর যখন আবার জিজ্ঞেস করে কি হয়েছে, বলে সেই কথাটা যেটা গত রাতেও ঘটেছিল। তো 2 রাতে ঘটার পরে মাঝে বেশ কয়েক রাত ঘটেনি, কিন্তু দিনের বেলাতে সে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যেত। তখন দেখা যায় তার পুরো শরীর হলুদ হয়ে গেছে এবং তার চোখ উল্টে রয়েছে, মানে চোখ অর্ধেক খোলা কিন্তু উল্টে রয়েছে। তো তার শরীরটা দেখে মনে হচ্ছে তার শরীরে কোনো রক্তই নাই। জ্ঞান ফেরার পর সে দীর্ঘ সময় মিশ্র ভাষায় কথা বলে, মানে পুরুষ এবং মহিলা একসাথে যদি কথা বলে এইভাবে কথা বলে। এবং জ্ঞান ফেরার পর সে কি করে, সে দৌড় দেয়, উঠে দৌড়। এবং দৌড় যখন দেয়, সে সুস্থ মানুষ, কিন্তু একটা পা যদি পঙ্গু থাকে মানুষ হাঁটে কিভাবে, ঠিক সেভাবে সে হাঁটে। এবং ওই অবস্থায় কোন একটা পঙ্গু মানুষ যদি দৌড়ানোর চেষ্টা করে, কিভাবে দৌড়াবে সে, ঠিক সেভাবে সে দৌড় শুরু করে। অথচ সে কিন্তু দিব্যি সুস্থ একজন মানুষ, তার 2 পায়ে কোনো সমস্যা নাই। তো এই ধরনের সমস্যা তার সাথে শুরু হয়ে যায়। ওনার নানা বাড়ি ওই জায়গা থেকে, মানে ওনাদের বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে একটা জায়গা ছিল। তো সেখানে একজন কবিরাজ ছিল, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ ঝাড়ফুঁক করে দেয়, ভালোই চলছিল। তবে তার নিষেধ ছিল কোনো মৃত বাড়িতে যাওয়া, যদি যায়ও কোনো প্রয়োজনে, আত্মীয় স্বজন মারা গেলে যদি যায়ও, তো সেখান থেকে ফেরত আসার সাথে সাথে যেন গোসল করে ফেলে। তারপরে আতুর ঘর বা আতুর বাড়ি, যেখানে সদ্য শিশু ভূমিষ্ঠ হয়েছে, তো এই ধরনের বাড়িতে যদি যায়ও, একে তো যাওয়া নিষেধ, যদি কোনো যাও সাথে সাথে যেন সে গোসল করে ফেলে। তো এর মধ্যে কি হচ্ছে, একদিন হঠাৎ ওই সাইদুল ভাইয়ের ছোট ভাই, তার নাম হলো আসাদুল, সে আবার আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন তুহিন হাসান ভাই, তার সাথেই লেখাপড়া করে। তো সে আবার তার বন্ধু। তো সে একটা মৃত বাড়ি থেকে একটা ডেড বডি দেখে বাসায় আসে এবং আসার পরে সে গোসল করে নেয়, কারণ তার তো আর এই সমস্যা ছিল না। তো যেটা হয় সেটা হলো যে তাকে দেখেই ভয়ানকভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর মিশ্র ভাষায় কথা বলতে থাকে। আসলে সে বাংলা বলছে না উর্দু বলছে না আরবি বলছে কিছুই বোঝা যায় না। নারী এবং পুরুষ একত্রে যদি কোনো কথা বলে ঠিক তেমনটাই শোনা যাচ্ছে আগে যেভাবে সে কথা বলতো। তো ভাইকে দেখে এভাবে সে উত্তেজিত হয়ে মারতে আসে, কিন্তু বোঝা যাচ্ছে সে গালিগালাজ করছে, কিন্তু কি গালি দিচ্ছে এটা বোঝা যায় না, কারণ তার ভাষাই কেউ বুঝতে পারছিল না। তো
এইভাবে মারতে উদ্যত হতে দেখে বাড়ির অন্য সদস্যরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার শরীরে এমন শক্তি যে তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। বাড়ির সদস্যরা যখন চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন পরিবার, আশেপাশের প্রতিবেশী রয়েছে, তার পরিবারের এরকম চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের প্রতিবেশী লোকজনরা চলে আসে। তারাও তাকে কোনোভাবেই 7-8 জন পুরুষ মানুষ মিলেও তাকে আটকে রাখতে পারছে না। তো এর মধ্যে ওই কি হয়, ওই 7-8 জন পুরুষ মানুষকে ধাক্কা দিয়ে ফেলে সে দৌড় শুরু করে। যখন সে দৌড় শুরু করে স্বাভাবিক, হঠাৎ করে দেখে যে সে আর স্বাভাবিকভাবে দৌড়াচ্ছে না, সে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে। মানে মনে হচ্ছে সে মুহূর্তের মধ্যে সে খোঁড়া হয়ে গেছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে এবং এবার দৌড়ানোর স্পিডটা অনেক বেশি। মনে হচ্ছে যে কোনো খোঁড়ানো মানুষ এত জোরে দৌড়াতে পারে না, এরকমটাই মনে হচ্ছিল। সে এত জোরে দৌড়াচ্ছে এবং সে দৌড়াতে দৌড়াতে ওই যে জায়গাটা, যেই ওই প্রজেক্ট সিস্টেমের যেটা পুকুর ছিল সেদিকে যাচ্ছে। তো বাড়ির সদস্যরা তার পেছনে দৌড়াচ্ছে। সকলে দেখে সে পুকুরের কাছে গিয়ে সে বসে পড়েছে। পরিবারের সদস্যরা যখনই তার কাছে আসে তখন সে আবার দৌড় দেয়, দৌড় দিয়ে অন্যদিকে চলে যায়। এভাবে সারাটা রাত সে দৌড়ঝাঁপ করেছে। বাড়ির সদস্যরাও তার পিছনে ছুটে বেরিয়েছে। গ্রামের সব লোক তাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু পারে না। অনেক চেষ্টা করার পর ব্যর্থ হয়। সকালবেলা ফজরের আজান হওয়ার পর উনি অচেতন অবস্থায় পড়েছিলেন। তখন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তখন সকলে পরামর্শ দেন ভালো কোনো কবিরাজ দেখাতে হবে, তা না হলে এর আরো বড় ক্ষতি হয়ে যাবে। সময় থাকতেই দ্রুত পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। একটা কবিরাজের সন্ধান পাওয়া যায়। গ্রামের সকলে মিলে সেই কবিরাজের নাম সাজেস্ট করে যে ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু ওর যে অবস্থা তাতে নিয়ে যাওয়া সম্ভব পর আসলে ওইভাবে হচ্ছিল না। তখন লোক মারফত খবর পাঠিয়ে সেই কবিরাজকে নিয়ে আসা হয়। তখন কবিরাজ বলেন, কবিরাজ এসেছে বিকালের দিকে, বলে এশার নামাজ পড়ে উনি চেষ্টা শুরু করবেন। তো এশার নামাজের পর কবিরাজ তার চেষ্টা শুরু করে। আর ব্যাপার যেটা হয় সেটা হলো, এই যে তুহিন হাসান ভাই যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, উনিও ওই কবিরাজ যখন রিচুয়াল শুরু করে তখন সেখানে ছিল। তো কবিরাজ তার সামনে সাইদুল ভাইকে বসায় এবং তার দুই হাতে দুটি বড় বড় মোমবাতি ধরিয়ে হাতে দেয়া হয় এবং বলে যে তুমি এটা ধরে থাকবা। তো কবিরাজ তার হাতে দুটো জ্বলন্ত মোমবাতি দিয়ে সে তার মতো করে দোয়া পড়তে থাকে। 5 থেকে 6 মিনিটের মতো দোয়া পড়ার পর হঠাৎ করে সাইদুল ভাইয়ের শরীর অস্বাভাবিক রকমের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো এমন ভাবে কাঁপাকাঁপি করছে, মোমবাতি যে জ্বলছে, মোমবাতি যখন জ্বলতে থাকে তখন কিন্তু মোম গলে গলে পড়ে। তার হাতে গরম মোম গলে পড়ছিল, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে কাঁপাকাঁপি করেই যাচ্ছে। হঠাৎ করে মিশ্র কণ্ঠে, এবারই প্রথম ওই মিশ্র কণ্ঠ সকলের বোধগম্য হয়েছে। তখন ওই মিশ্র কণ্ঠে বলে ওঠে, এই সাইদুল আমার ভাইকে কষ্ট দিছে, আমাদের আদরের ভাই, ওকে ছাড়বো না, ও কেন তাকে কষ্ট দিল। তখন ওই কবিরাজ আরো কিছু প্রশ্ন করেছিল, সেগুলো তুহিন হাসান ভাইয়ের অতটা মনে নাই, কিন্তু তারা বলেছিল যে ওই সন্ধ্যায় হঠাৎ করে এই সাইদুল হাসান ভাইয়ের সামনে ওই যেই জিনের যে ভাই, তার ভাই পড়ে যায়, যার ফলে সে তার রূপ চেঞ্জ করতে পারেনি। সে ছোট, তার ওরকম ক্ষমতা নেই। আর এই সাইদুল হাসান ভাই উনি কি করেছে, ওই মাছটা দেখে তাকে জাপটে ধরেছে, মাথার উপর চেপে ধরেছে, আঘাত করেছে। তো যার কারণে মাছটি কষ্ট পেয়েছে। তো মাছটি যখন সে বাড়িতে নিয়ে এসেছে তখন ওই জিনেরাও সাথে চলে এসেছে। কারণ জিনেরা ওই সময় সন্ধ্যা হয়ে গেলেও আশেপাশে কিছুটা আলো ছিল, যার কারণে ওরকম ক্ষমতা তারা দেখাতে পারেনি। কিন্তু সন্ধ্যা যখন হয়ে গেছে, মাছটি যখন বাইরে রাখা ছিল, তখন তারা তাদের ভাইকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। আর এরা যে ভাই বোন, এরা মূলত 3 জন ভাই বোন। এদের মধ্যে একজন বোন রয়েছে, সে তার আবার একটা পা মানে খোড়া। সে যখন আসর করে তখন এই সাইদুল হাসান ভাইও খোড়া হয়ে যায়। সে হাঁটলে বা দৌড়ালে ওরকম খোড়াদের মতো করে
যাদের পায়ে সমস্যা রয়েছে তাদের মতো করে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করে। তো এই কারণেই মূলত উনি সুস্থ স্বাভাবিক থাকার পরেও ওই যে জিনটি ধরা পড়েছিল, তার যে বোন যে জিন ছিল, সেই বোন যখন তার উপর আসর করত, সে আর স্বাভাবিকভাবে হাঁটতে পারত না। এটি সবার কাছে খুবই অবাক লেগেছিল, একটা সুস্থ মানুষ কিভাবে পা সমস্যা হলে যেভাবে মানুষ হাঁটে বা দৌড়ায় সেভাবে দৌড়াতে পারে। আর ওই সময় সাইদুল ভাইয়ের কোনো সেন্সও থাকতো না যে সে আসলে কি করছে না করছে, তার কোনো হিতায় জ্ঞানই থাকতো না। তো যাই হোক, কবিরাজ অনেক অনুনয় বিনুনয় করার পর অবশেষে তারা ছেড়ে দিতে রাজি হয়। তার বিনিময়ে অবশ্য ওই জিনেরা কিছু চায়নি, এমনিতেই ছেড়ে চলে যায় এবং প্রতিশ্রুতি দেয় যে তারা এই সাইদুল ভাইকে আর কোনো ক্ষতি করবে না। তবে আর একটা প্রতিশ্রুতি নেয় যে সাইদুল হাসান ভাইও যেন এভাবে হুটহাট করে সন্ধ্যা বা রাতের বেলা শোল মাছ যেন সে না ধরে, যদি পড়েও থাকে না ধরে। সেখান থেকে গ্রামের অনেকেই শিক্ষা নেয় যে আসলে এভাবে হঠাৎ করে মাছ পড়ে থাকতে দেখলে নেওয়া যাবে না। তো প্রিয় লিসেনার্স, এর পর কিন্তু এই সাইদুল ভাই একদম সুস্থ হয়ে গিয়েছিলেন, তার আর কোনো সমস্যা ছিল না। ওই সেন্সলেস হয়ে যাওয়া, শরীর হলুদ হয়ে যাওয়া, তারপর হঠাৎ করে মিশ্র ভাষায় কথা বলা, তারপর ঘুমের মধ্যে এরকম জেগে উঠে শোল মাছ দেখা, এই বিষয়গুলো তার মধ্যে ছিল না।